আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সিএ সার্টিফিকেট দেওয়া। মুখ্যমন্ত্রী জানিয়েছেন গত 11 সপ্তাহে ৫,৯৬৬ জনকে সিএ সার্টিফিকেট দেওয়া হয়েছে। যারা পাননি তাদেরও সিএ এর জন্য আবেদন করার কথা জানিয়েছেন তিনি। দেখুন, আমরা দ্রুততার সঙ্গে 6 মাসের মধ্যে যত সিএ আবেদনকারী আছে আবেদনকারীদের আবেদন নিষ্পত্তি করব। মূলত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিতে সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এসেছে মোদী সরকার। আর এবার রাজ্যে ক্ষমতায় এসে বাংলাদেশ থেকে এদেশে আসা অনেক মানুষের হাতে সিএ সার্টিফিকেট তুলে দিচ্ছে বিজেপি সরকার। আজকে আমি সম্মান পেলাম, ভাষা খুব একদম নাগরিক হয়ে গেলাম। শনিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। নতুন যারা আবেদন করেননি 31/12/2014 মধ্যে এসেছেন তারাও আবেদন করবেন। আরো সরলীকরণের ব্যবস্থা হবে এবং এটা হয়ে যাওয়ার পরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ, তার পরবর্তী সময়ে এসসি সার্টিফিকেট যারা এর আওতায় এসসি আওতায় পড়ছেন এই বিষয়গুলিও সম্পূর্ণভাবে দেখে নেওয়ার দায়িত্ব আপনারা যাকে মুখ্যমন্ত্রী করেছেন সেই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জানান, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ৫,৯৬৬ জনকে সিএ সার্টিফিকেট দেওয়া হয়েছে। জেলাভিত্তিক যে সার্টিফিকেট পেয়েছেন তার মধ্যে সবথেকে বেশি নদিয়ায়, তারপরে উত্তর ২৪ পরগনা। বিগত সরকার সিএ এর বিরোধিতা করেছে, কিন্তু এই আইনের কোথাও লেখা ছিল না যে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। কে কে ছি বলা হয়েছে, এনআরসি বলা হয়েছে, ভুল বুঝিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, অশান্তি হয়েছে রাজ্যে। তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে মিছিল করেছেন। বারবার বলছি অবৈধ অনুপ্রবেশকারী কথাটা আসছে কোথা থেকে? বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের, তারা কি করছিল? সীমান্ত তো কেন্দ্রীয় সরকারের, তারা আটকায়নি কেন? কে বারণ করেছিল আটকাতে? দীর্ঘদিন ধরে সেটা তো 2014 সাল থেকে 12 বছর হয়ে গেল, তো বিজেপির দায়িত্বে রয়েছে। তখন এখন হঠাৎ এগুলো অবৈধ অনুপ্রবেশকারী বলে লাভটা কি? ২০১২ সালে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন এই গৃহবধূ। এতদিন পর নাগরিকত্ব পেয়ে ভীষণই খুশি তিনি। এতদিন সম্মানটা ছিল না, একটা ভয় লাগতো মনে, সেই ভয়টা আজকে দূর হলো। আগে কোনো সমস্যা ছিল না, এখনো কোনো সমস্যা নেই, এখন সম্মানটা পেলাম আর কি। ইনিও ২০০৭ সালে বাংলাদেশ থেকে সপরিবারে এদেশে চলে আসেন। মেয়েদের স্কুলে পাঠাতে পারি না, এইসব কারণটাই ছিল বেশি। মানে বিয়ে দিয়ে দিতাম, দিয়ে দিলে জামাই এদেশে ছিল, নিয়ে চলে আসে। ছেলে দেশে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, মেয়ে মাস্টার ডিগ্রি পাশ করে এখন স্কুলে মাস্টারি করছে। এখন তো ভালোই লাগছে, এই যে সার্টিফিকেট পেয়ে গেলাম। আমাদের নিজেদের যে না ও দেশে তাড়িয়ে দেশে এদেশে এসে যে একটা ব্যবস্থা হলো যে না এখন আমরা দেশের নাগরিক, এটা আমাকে ভালো লাগতেছে। সকলের মুখে চওড়া হাসি, কারণ ভারতীয় নাগরিক হিসাবে তারা সার্টিফিকেট পাচ্ছেন। লম্বা লাইন, প্রত্যেকেই এসেছেন, সিএ ফর্ম পূরণ করেছেন এবং তারপর সমস্ত সরকারি নিয়ম মেনে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তাদের সার্টিফিকেট, অর্থাৎ তারা ভারতীয়, এই স্বীকৃতি তারা পেলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখনও সিএ সার্টিফিকেট পেয়েছেন ২৩,৯৫৬ জন। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। অনির্বাণ, তুমিও প্রতিবেদনে শুনলে সিএ সার্টিফিকেট প্রাপ্ত পাপিয়া মণ্ডল, তিনি একেবারে স্পষ্ট বলছেন যে এতদিন সম্মান ছিল না, সম্মান পেলাম, ভয়টা দূর হলো। আর এই জায়গা থেকে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেটা অভিযোগ করছে যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সিএ এনআরসি কে হাতিয়ার করে, রাজনৈতিক হাতিয়ার করে উস্কানি দিয়ে গেছে। এটা যে সময়কার কথা, সিএ এনআরসি 2019 সাল, সেই সময় এই তথাকথিত উস্কানির অংশ শুভেন্দু অধিকারী নিজেও ছিলেন। সুতরাং এইসব রং বদল গিরগিটিদের, রাজনৈতিক গিরগিটি, তারা কখন কি বলবে, আবার পরশুদিন দেখবেন বিজেপির বিরুদ্ধে গালি দিচ্ছে, বিজেপি যা যদি ছেড়ে দেয়, তো ওই সব কথা কোনো গুরুত্ব নেই। প্রশ্নটা হচ্ছে যে সামাজিক অসম্মান থেকে মুক্তির যে বিষয়টি নিয়ে একটু আগে আপনারা বলছিলেন বা অন ক্যামেরা একজন বলছিলেন, এই অসম্মানের জায়গাটা তো ছিলই না, এটা তো তৈরি করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, তৈরি করেছিল বিজেপি। কোথা থেকে হঠাৎ করে তারা শুরু করে দিল, না এরা কেউ নাগরিক না, আমরা নাগরিকত্ব দেব। প্রথম কথা, যে মানুষগুলি এখানে বছরের পর বছর থেকে নির্বাচনে তারা অংশগ্রহণ করেছেন, তারা ভোট দিয়েছেন, আমি বিশেষত যদি আমাদের রাজ্যের উত্তর 24 পরগনা, নদিয়া ইত্যাদি অংশের কথা বলি, যেখানে বারবার করে এই প্রচার চালানো হয়েছিল যে আমরা নাগরিকত্ব দেবো কারণ এরা কেউ নাগরিক নয়,
এবার তারা ভোট দিল, তারা নির্বাচিত করলো তাদের জনপ্রতিনিধি, সেই নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা মন্ত্রী হলেন, তারা সরকারের অংশ হলেন, তারপরও তাদের যারা ভোট দিল তারা নাকি নাগরিক নয়, তাদেরকে এখন নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এগুলি অলিক কুনাট্য রঙ্গ ছাড়া কিচ্ছু নয়। তাদেরকে ইচ্ছাকৃত একটা ক্রাইসিস ক্রিয়েট করা হয়েছিল, এখন দেখানো হচ্ছে আমরা ক্রাইসিস থেকে আমাদের মুক্তি দিচ্ছি। যে সংখ্যাটা শুভেন্দুবাবু বললেন যে 23,000 সামথিং সার্টিফিকেট দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি, প্রথম কথা মোট যে আবেদনকারী সেই সংখ্যা কতজন আবেদন করেছেন, সরকারের কাছে এই বিষয়ে কি তথ্য আছে যে কতজনকে আপনারা মনে করছেন যারা কোট আনকোট নাগরিক নয়? কারণ আমরা কিছুদিন আগে শুনলাম পাসপোর্টও নাকি নাগরিকত্বের প্রমাণ নয়। এবার প্রশ্নটা হচ্ছে ঠিক কোন ডকুমেন্টটা যে নাগরিকত্বের প্রমাণ, এটা ভারত সরকার কিছুতেই বলে না। আজকে এক লাইন বলি, সিএ সার্টিফিকেট যারা পেয়েছেন তারা নাগরিকত্ব প্রমাণ হিসেবে এটা তারা বিভিন্ন জায়গায় দেখাতে পারবেন। এবার আমাদের আমরা যারা সিএ এর অধীনে আসছি না, আবেদন প্রশ্ন নেই, আমাদের ক্ষেত্রে কোন ডকুমেন্টটা নাগরিকত্বের প্রমাণ এটা স্পেসিফিকভাবে সরকারের তরফ থেকে আমাদের সকলবাবু জানান। আজ থেকে 5-6 বছর আগে বারাসাতের পাশে একটা পঞ্চায়েতের এক মহিলা নেত্রী তিনি মাইকে ঘোষণা করে বলছিলেন তৃণমূলের যে উমুকের সঙ্গে যোগাযোগ করুন, উনি আপনাদের রেশন কার্ড, ভোটার কার্ড সব উনি করিয়ে দেবেন, আপনাদের এখানকে নাগরিক বানিয়ে দেবেন। তো যদি এসেই নাগরিক হয়ে যাওয়া যেত তাহলে উনি এটার জন্য ঘোষণা করছিলেন কেন? এটা এক কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে, অনেকেই জানেন না বসিরহাট, বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর, এই যে বিভিন্ন নদীয়ার উত্তর 24 পরগনার বিভিন্ন কোর্টে বহু বাংলাদেশ থেকে আসা লোক এখানে এসছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। সরকার থেকে মামলা করেছে, পুলিশ মামলা করেছে, তাদেরকে বিভিন্ন ধরনের হেনস্থা করেছে, জেলে পর্যন্ত পড়েছে। এটার বাইরে বাংলাদেশে যে মানুষগুলো অসহায় অবস্থা, আজকের বাংলাদেশের চিত্রটা আমাদেরকে বুঝতে হবে যে 11-12 বছরের মেয়েকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে, ওখানকার মানুষকে, ছেলেগুলোকে ধর্মান্তরিত করা হচ্ছে, পরিবার শুদ্ধ তাদেরকে যে তুমি আমার ধর্ম অবমাননা করেছো তার জন্য তাদেরকে ধর্মান্তরিত হও, তারপর তুমি এটা থেকে পাবে। এই যে বিভিন্নভাবে বাংলাদেশে সেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তাদের তো আসার জায়গা একটা। আর আমরা যদি তাদেরকে নাগরিকত্ব না দিই, আমরা যদি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি করে তাদের নাগরিকত্বের ব্যবস্থা না করি, নাগরিকত্বের সার্টিফিকেট না দিই, তাহলে কি করে তারা নাগরিকত্ব পাবে? আমাদের সরকার সেটাই করছে। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমরা দুটো জিনিস বলেছিলাম যে ধর্মীয় কারণে যারা ওদেশ থেকে আসছে তাদেরকে আমরা এখানে শরণার্থী হিসেবে ভাববো, নাগরিকত্ব দেবো। কিন্তু যারা আমাদের দেশে ডেমোগ্রাফি পাল্টে দেওয়ার জন্য তারা ওদেশ থেকে বাংলাদেশি মুসলিম যারা আসবে তারা হচ্ছে অনুপ্রবেশকারী, তাদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করব। এটা আমাদের ঘোষিত কর্মসূচি, এটা আজকের নয়। আমাদের দল সেই 1980-র দশক থেকে এই কথাটা বলে যাচ্ছে যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ঢুকছে, তারা এখানে নাগরিকত্ব পাচ্ছে। এই নাগরিকত্বই তো সিপিএম দিয়েছে আর তৃণমূল কংগ্রেস দিয়েছে, তাদেরকে ভোটার লিস্টে নাম তুলেছে, রেশন কার্ড পাইয়ে দিয়েছে, সব করেছে তারা। এটা তো সত্যি কথাই যে বাংলাদেশে থেকে বেশ কিছু সংখ্যক মতুয়া বা এই সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা এসছেন, এবং এই হিন্দু সম্প্রদায়ের মানুষের আসার ফলে তারা অত্যাচারিত হয়ে এসছেন, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। মুশকিল হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে এই যদি আমরা বেশি পরিমাণ লোক যদি সব জায়গায় ওখান থেকে চলে আসে, যারা ধরুন যাদের কোনো এইরকম রিলিজিয়াস পারসিকিউশন সেখানে ফেস করতে হচ্ছে না, তারাও যদি এদেশের উপর চলে আসেন, তাহলে আমরা এটা ঘটনা আমার দেশের যে রিসোর্সেস তার উপর একটা চাপ পড়বেই। তাহলে আমি তাকে কিভাবে রোধ করব? তাকে রোধ করবার উপায় হচ্ছে একটা না একটা পর্যায়ে গিয়ে তাকে আমাকে বলতেই হবে যে সিটিজেনশিপের একটা অ্যামেন্ডমেন্ট করে তাদের বেশ কিছু লোককে আমরা নেব, বা যাদের পারসিকিউটেড হয়ে আসছে যারা, তাদেরকে আমরা নেব, বাদ বাকিদের নেব না। এটা তো সমস্ত পৃথিবীর সমস্ত দেশের হোমল্যান্ড সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে, ইমিগ্রেশন কঠিন হচ্ছে, প্রতিদিন আমেরিকা একটা করে নতুন নতুন ইমিগ্রেশন অ্যাক্ট করছে, তাতে তো তাদের দেশেও কোনো গণ্ডগোল নেই। তাদের দেশের লোক তো খেপে উঠছে, বলছে না ওদেরকে সবকে বের করে দাও। তাহলে আমাদের দেশেও আমরা সেই রকম ব্যবস্থাই করব যাতে আমাদের দেশের রিসোর্সের উপর আমরাই একমাত্র আধিপত্য করতে পারি। তবে হ্যাঁ, সেখানে যদি, যেহেতু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমাদের দেশ প্রতিষ্ঠিত হয়েছে, যদি কোনো রিলিজিয়ান পারসিকিউটেড হয়, মানে হিন্দু রিলিজিয়ান যদি পারসিকিউটেড হয়, তাহলে এই সরকারের একটা দায়িত্ব যে তাদেরকে নিয়ে নেওয়া, এবং সেইটা নিশ্চিতভাবে এই সিএ এর মাধ্যমে সম্পাদিত হচ্ছে। কিন্তু
যেটা অনির্বাণ যে প্রশ্নটা তুলেছে সেটা খুব ভাইটাল। এরা নয় একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এরা সিটিজেনশিপ পেল, আমরা কিসের ভিত্তিতে? যারা এই দীর্ঘদিন ধরে যাদের আধার, প্যান, ভোটার এবং পাসপোর্ট কোনোটাই ভ্যালিড ডকুমেন্ট নয় বলে গভর্নমেন্ট বলছে, তাহলে আমরা কি দেখাবো? কিসের ভিত্তিতে আমরা নিজেদেরকে সিটিজেন বলে ক্লেম করব? এটাও কিন্তু গভর্নমেন্টের পরিষ্কার করে জানানো দরকার। গভর্নমেন্ট কিন্তু সেই ব্যাপারে একটা অদ্ভুত দোলাচলে, মানে বারবার এই প্রশ্নটা সামনে আসে যে নাগরিকত্ব কোন ডকুমেন্টের ভিত্তিতে প্রমাণ পাবে। এই প্রশ্ন এসআইআর এর সময় উঠেছিল। আজকে অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কড়া বার্তা দিয়েছেন। আজকে একেবারে এই ডিজিটাল জনগণনার যে সেলফ এনুমারেশন প্রক্রিয়ার সূচনা করেছেন তিনি, সেখান থেকে তিনি বলেছেন যে এসআইআর এ যে 27 লক্ষ নাম বিবেচনাধীন ছিল তার মধ্যে 7 লক্ষ আবেদন করেছেন, 20 লক্ষ আবেদন করেননি। দেখুন, ট্রাইব্যুনালে 7 লক্ষ আপিল করেছে, 20 লক্ষ নট রেসপন্ডেড। এসআইআর এ 27 লক্ষের বেশি নাম বিচারাধীন ছিল। তাদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল তৈরি করেছিল কলকাতা হাইকোর্ট। শনিবার ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়ার সূচনা করে মুখ্যমন্ত্রী জানালেন, ওই 27 লক্ষের মধ্যে 7 লক্ষ মানুষ ট্রাইব্যুনালে আবেদন করেছেন আর বাকিরা করেননি। প্রায় 60 লাখের কাছাকাছি যারা মৃত বা ইত্যাদি, তারা কোনো ক্লেম করেনি। ফাইনালি যে 27 লক্ষ অ্যাডজুডিকেট ছিল, ট্রাইব্যুনালে 7 লক্ষ আপিল করেছে, 20 লক্ষ নট রেসপন্ডেড। তারা নিজেরাই ভোটার হিসেবে দাবি করেনি, এবারে নাগরিক হিসেবে দাবি করবে কিনা সেটা তো অ্যাসেস করে বলতে পারবে। এখনো পর্যন্ত কিন্তু যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছিল সেই সমস্যার এখনো পুরো সমাধান হয়নি, অনেকের নাম এখনো বাদ আছে। এখনো পর্যন্ত কিন্তু অ্যাডজুডিকেশনের বাকি কাজ শেষ হয়নি। ফলে অবিলম্বে জেনুইন ভোটারদের নাম তুলতে হবে এবং কোনো জেনুইন ভারতীয় যেন এই শুনানি থেকে বা শুমারি থেকে বাদ না যায়। কাউকে নিয়ে কোনো বক্তব্য থাকলে তার শুনানিটা করতে হবে, কিন্তু কাউকে, কোনো ভারতীয়কে এর থেকে বাদ দেওয়া যাবে না। গত বছরের 25শে জুন অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালী বিবি সহ কয়েকজনকে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত বছরের 5ই ডিসেম্বর আদালতের নির্দেশে বাংলাদেশ থেকে দেশে ফেরানো হয়েছিল সোনালী বিবি ও তার সন্তানকে। এরপর চলতি বছরের 8ই জুলাই বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন বীরভূমের সোনালী বিবির স্বামী সহ 4 জন। এদিন এই প্রসঙ্গ উঠে আসে শুভেন্দু অধিকারীর কথায়। সেই সঙ্গে অনুপ্রবেশকারী নিয়েও এদিন ফের কড়া বার্তা দিয়েছেন তিনি। অবৈধ অনুপ্রবেশকারী তারা এই দেশে বা এই রাজ্যে থাকবেন না। আগামী দিনে চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো হবে সতর্কতার সঙ্গে এবং যাচাই বাছাই করে, যাতে বীরভূমে যে একটি ত্রুটি ঘটেছিল আগের সরকারের সময়ে, ভারতীয় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ, আমাদেরও লক্ষ্য রাখতে হবে যাতে একজনও ভারতীয় যাতে এটার অসুবিধায় না পড়ে। আবার যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে। অবৈধ অনুপ্রবেশকারী কথাটা আসছে কোথার থেকে? বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের, তারা কি করছিল? সীমান্ত তো কেন্দ্রীয় সরকারের, তারা আটকায়নি কেন? আমরা নিশ্চয়ই কোনো বাইরের লোক, অন্য দেশ থেকে জোর করে ঢুকে আসা বা আপত্তিকর কাজে আসা, তাদেরকে কাউকে মদত দেওয়ার কথা বলা হচ্ছে না, সেগুলো পুরোদস্তুর বাদ যাক। কিন্তু এই হিড়িকে যদি সোনালী বিবির মতো বাচ্চাদের নিয়ে জেলে বসে থাকতে হয় বাংলাদেশের, এটা কখনোই কাম্য নয়। শনিবার থেকে শুরু হলো সেলফ এনুমারেশন, চলবে 15ই আগস্ট পর্যন্ত। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। আমি অধ্যাপক শুভময় মৈত্রের কাছে আসব। এই যে 27 লক্ষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিবেচনাধীন তালিকায় ছিল, সিংহভাগ তাদের মধ্যে শুভময়দা তারা ট্রাইব্যুনালে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনই করেননি। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিচ্ছেন যে যারা এই রাজ্যের যারা ভারতীয় নাগরিক তাদের যেন কোনো অসুবিধা না হয় সেটা যেমন দেখা হবে, পাশাপাশি অনুপ্রবেশকারী তারা যেন আমাদের এই রাজ্যে আমাদের এই দেশে থাকতে না পারে, তাদের সোজা ডিপোর্ট করা হবে, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখছেন না। এটা কি একটা বড় কারণ যে 20 লক্ষের একটা বড় অংশ তাহলে অনুপ্রবেশকারীরা রয়েছেন, যে কারণে তারা ট্রাইব্যুনালে আবেদন করেননি বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, দেখুন, এটা কিন্তু সত্যিই বেশ শঙ্কার বিষয় যে 27 লক্ষ মানুষের মধ্যে 7 লক্ষ এসে আবেদন করলেন এবং 20 লক্ষ আবেদন করলেন না। তাহলে তারা কোথায় আছেন, তারা কি অবস্থায় আছেন?
দুটি বিষয় হতে পারে, তারা হয়তো যে কোনো কারণেই হোক আবেদনটা করে উঠতে পারেননি, আর অন্য দিকটা হতে পারে তারা হয়তো সত্যি ভারতের নাগরিক নন। এবার এই 20 লক্ষ মানুষকে ডিপোর্ট করা, এই জায়গাটি অত্যন্ত যে কোনো রাষ্ট্র ব্যবস্থার পক্ষে অত্যন্ত গোলমেলে একটি বিষয়, এবং এটা কিভাবে করা সম্ভব আমাদের রাষ্ট্র ব্যবস্থা এই মুহূর্তে তো কেন্দ্র এবং রাজ্যে একই দল ক্ষমতায়, ফলে তারা কিভাবে ভাববেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ঠিক যেভাবে পাসপোর্ট, আধার এই সমস্ত কার্ডগুলো নকল হতে পারে, সেরকম আজকে যে সিএ এর সার্টিফিকেট দেওয়া হলো এগুলোও নকল হতে পারে, ফলে সেই জায়গাতেও রাষ্ট্র ব্যবস্থার একটা দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে। এবং এই যে আমরা যে মৌলবাদের প্রসঙ্গ, এবং সেখানে তো সংখ্যাগুরুর মৌলবাদের কারণেই তো বারবার করে সংখ্যালঘুকে পাশের দেশ থেকে আমাদের দেশে আসতে হচ্ছে, এই নিয়ে তো অনেকেই অনেক কিছু লিখেছেন, কিন্তু একই সঙ্গে তসলিমা নাসরিনের মতো মানুষরাও আছেন যারা ওই দেশে সংখ্যাগুরু হয়েও তাদের পালিয়ে আসতে হয়েছে ওই দেশ থেকে। এবার সেই ধরনের ক্ষেত্রগুলো যখন আসবে, সেরকম ক্ষেত্রেও হতে পারে, আমাদের সরকার তার জন্য দায়িত্ব নিয়ে ভাববেন। মূল বিষয়টা যেটা শেষ যে জায়গাটা আসছে আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের আদমশুমারি শুরু হয়েছে। এর মাধ্যমে আমরা দেশের মানুষের তো শুধুমাত্র নাগরিক কিনা বা এইসব খোঁজ করি না, আমরা চাই তার জীবনযাত্রা কিরকম, তিনি কত টাকা মাইনে পান, এবং বিভিন্ন ধরনের তথ্য নিয়ে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এইবার এই জায়গায় দেখুন, আজকে সেলফ এনুমারেশনের কথা বলা হয়েছে, আমাদের তো এর মধ্যেই ভোটের একটা এসআইআর হলো, আমাদের সব তথ্য তো রাজ্যের কাছে ছিলই, তাহলে রাষ্ট্র ব্যবস্থা ভাবতে পারত যে সেই তথ্যগুলোকে অটোমেটিক্যালি লোড করা, সেটাও কিন্তু করা যেতে পারত। অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা এখন আমাদের ঘাড়ে আবার যে সেলফ এনুমারেশনের দায় চাপিয়ে দিল, শহুরে মানুষদের, আমাদের মতো মানুষদের, আমরা সত্যি এটা খুব সহজে করতে পারবো, কিন্তু একটু যাদের কাছে নেটওয়ার্ক কানেকশন কম তাদের তো মুশকিল হবে। এবং এই মুহূর্তে যে অবস্থায় আমরা আছি, যেখানে বারবার করে এই আধার কার্ড থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে ভোটার কার্ড থেকে আমরা যারা নাগরিক, আমাদের উপরেও তো একটা চাপ পড়ছে, এবং আবার এই জনগণনার জায়গায় এটা মানুষকে বুঝতে হবে এটা একটি আনন্দের বিষয়, আমাদের দেশের এগিয়ে যাওয়ার বিষয়। এখানে এই জায়গায় নামটা তোলা না তোলা এটা রাষ্ট্রের দায়িত্ব, অর্থাৎ মানুষের কিন্তু জনগণনায় একটা দায়িত্ব থাকে রাষ্ট্র প্রশ্ন করলে উত্তর দিতে। হ্যাঁ, রাষ্ট্র অনলাইনে বলেছে, কিন্তু একই সঙ্গে অফলাইনের ব্যবস্থা এবং এক্সিস্টিং যে ডেটা, প্রচুর ডেটা আছে, সেই ডেটাগুলো আধার থেকে, পাসপোর্ট থেকে, আমাদের ভোটার কার্ড থেকে, এই তথ্যগুলো তো ব্যবহার করাও রাষ্ট্রের দায়িত্ব। এই জায়গাটি কিন্তু না বুঝতে পারলে সাধারণ মানুষের হয়রানি যেন না বাড়ে, এটাই একমাত্র আবেদন। দেশকে তো সত্যিই বাইরের লোক ঢোকা আটকাতে হবে, দেশের সম্পদ দেশের মধ্যেই থাকতে হবে। নীরব মোদী বা টুলু মণ্ডলরা নিয়ে পালিয়ে যাচ্ছেন দেশ থেকে বাইরে, আর কিছু লোক বাইরের থেকে আমাদের দেশে ঢুকে পড়ে আমাদের দেশের সম্পদ অধিকার করছেন, কোনোটাই চলতে পারে না। কিন্তু সেই কারণে দেশের মানুষকে হয়রান করা কিন্তু যাবে না। বেশ, স্বপনদা, আমি প্রথম তো কুণালদার কথার উত্তর দেবো যে বিএসএফ বর্ডার পাহারা দেয়, ঠিক আছে, কিন্তু বিএসএফের নজর এড়িয়ে যে বিরাট বড় একটা এরিয়াতে যেখানে ফেন্সিং নেই, তাদের জমি না দেওয়াটা, দীর্ঘদিন জমি না দেওয়ার যে কাজটা আপনাদের সরকার থাকাকালীন করেছিলেন, সেটাও মানুন। এবং ওরা চলে আসার পর তাদেরকে রেশন কার্ড পাইয়ে দেওয়ার ব্যবস্থা যে আপনার দলের প্রতিনিধিরা করেছিল, ওই একবারও তো তার বিরুদ্ধে বলেননি। আর ওই মূল প্রশ্নটা শুভময় রবীন্দ্রনাথ ভট্টাচার্য তুলছেন, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তুলছেন, এবার আমি বলে দিই ডকুমেন্ট, আমি এবার বলে দিই শুভময়দা যে কথাটা বলছেন, শুভময়দা এটা হচ্ছে প্রত্যেক 10 বছর অন্তর সেন্সাস হয়, কোনো কারণে এবছর সেন্সাস হতে এবার দেরি হয়েছে, সেটা এবার শুরু হয়েছে 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে 15 তারিখ অবধি এটা অনলাইনে করবার সুযোগ সুবিধা সবকিছু থাকছে। প্রশ্নটা এই কারণে উঠছে কারণ তারপর অফলাইনে হবে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবে, কি ভোগান্তি পোহাতে হয়েছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবে, তথ্যগুলো নেবে, তারা তথ্য তারপর সংগ্রহ যে নাগরিকত্বের নথি নিয়ে আবার সে ধন্দের মধ্যে পড়তে হবে না তো আমাকে আপনাকে, এইটাই তো বড় প্রশ্ন। অনিল জানা দ্রুত। আর দ্বিতীয়, আমি আরেক সেকেন্ড আমি একটা জিনিস বলছি, 27 লক্ষ যদি আমি টোটাল ভোটার ধরি, 7 লক্ষ ভোটারের, এটা 4%, 4%-এর মধ্যে 1% তারা কিন্তু ফর্ম ফিল আপ করলো, 3% এইখানে একটু আগে নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোন নথি বলবো এই প্রশ্নের যদিও কোনো উত্তর বিজেপির প্রতিনিধি দিতে পারছেন না। এখন যদি ওনাকেই কেউ এসে চ্যালেঞ্জ করে বলে আপনি হচ্ছেন বাংলাদেশে, আপনি এখানকার নয়, উনি কি প্রমাণ দেবেন? ওনার কাছেও তো নাই। আমি তো বাংলাদেশ বর্ডারে আমার বাড়ি আছে, গ্রামের বাড়ি, এখানেই থাকুন। আপনাকে ধরুন এসে বললো এই স্বপন বাবু আপনি ভারতীয় নন, বললো ধরুন আপনি কি বলবেন তখন? আমি এখানে অনিল জানা প্রাক্তন পুলিশ কর্তার কাছে আসবো। যে সংশয়টা তৈরি হচ্ছে অনিলদা, এই যে 20 লক্ষ যারা ট্রাইব্যুনালে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করলেন না, তাহলে এদের মধ্যে কতজন অনুপ্রবেশকারী রয়েছে, এটাই তখন সব থেকে বড় প্রশ্ন। একটা জিনিস, এইসব প্রশ্নগুলো কেন উঠছে এই জন্যই,
লাভলি খাতুনদের মতো লোক, বাংলাদেশি লোক এখানে সে পঞ্চায়েত প্রধান হয়ে গেছে, তারপরে তার টার্মিনেট করে দেওয়া হয়েছে মহামান্য আদালতের নির্দেশে, ডিএম সাহেব অর্ডার দিয়ে, তারপরে তার নামে কেস হয়েছে 14 ফরেনার্স অ্যাক্টে, তো হয়নি। তারপরে দ্বিতীয় কথায় যে আমরা দেখেছি যখন এই এসআইআর চালু হলো, আধার কার্ড লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পেয়ে তারা বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি, আধার কার্ড ভোটার কার্ড খালে ফেলে দিয়ে চলে যাচ্ছে। তার মানে কি এদের এখানে ঢুকেছে, এই জন্যই তো এটা করা হচ্ছে। এরকম যদি করা হয়, আধার কার্ড আমাকে জিজ্ঞেস করে আমার অনেক কিছু আছে, আমার পাসপোর্টকে মানছে না। পাসপোর্ট আপনারা তো করেছেন, ব্যাঙ্গালোরে জাল পাসপোর্ট ইস্যু করে দিয়েছেন আপনারা। এই যে কুণাল বাবু বলছেন বিএসএফ ভালো ফুটবল খেলতে পারেন বোধহয়, ডচ করছেন, বিএসএফ নয় করেছে, কিন্তু ভোটার কার্ড আধার কার্ড কিন্তু এই চাপানুতোরের মধ্যে মূল বিষয় হচ্ছে যারা অনুপ্রবেশকারী, ঠিকই তারা অনুপ্রবেশকারী, তাদের চিহ্নিত করা উচিত এবং একেবারে তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া উচিত। তার কারণ আমাদের দেশে মাটি শুধুমাত্র আমাদের দেশে যারা নাগরিক তাদের জন্য। এখন এবার কিভাবে সরকার এগোয়, কি প্রশাসনিক ব্যবস্থা হয়, কিভাবে তাদের খুঁজে বের করে রিপোর্টের ব্যবস্থা করা হয়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।